স্প্রিং এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং স্প্রিং ধ্রুবক 10 টু দি পাওয়ার জুল মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে উদ্দীপক বোঝার আগে আমাদেরকে স্প্রিং এর ভিতরে কি কি শক্তি আছে সে সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে এতটুকু। 10 কেজি বড় একটি বস্তু 30 মিটার উচ্চ হতে বিনা বাধা 20 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়ায়। ধরো এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর উপর একটা 10 কেজি বড় বস্তু পড়বে। 10 কেজি বড় বস্তু পড়ায় এটা কতটুকু সংকুচিত হবে, এটা কতটুকু সংকুচিত হবে মানে এরকম কতটুকু সংকুচিত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, তা আমরা যদি এ বিষয়ে ভালোভাবে জানতে চাই তাহলে আমরা কিছু ইম্পর্টেন্ট নোট দেখব, যেগুলো দেখলে আমাদের পরীক্ষার জন্য খুবই সমাধান করতে হলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয় নিয়ে আমরা এখন ডিটেলস আলোচনা করব। সেক্ষেত্রে আমাদেরকে এখানে হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র। শক্তি সংরক্ষণ সূত্র কি? শক্তি সংরক্ষণ সূত্র হলো শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, কিন্তু মোট শক্তির পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকে। গাণিতিকভাবে এটা প্রকাশ করা যায়, এখানে হচ্ছে দেখো বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তর করা যায়, তা আবার হচ্ছে যে তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তর করা যায়। সংরক্ষণ সূত্র হচ্ছে যে শক্তি কখনো ধ্বংস হয় না, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র। শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে বদ্ধ সিস্টেমে শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে, মানে আমাদের যে পরিমাণ বল ফোর্স প্রয়োগ করা হবে একটি বস্তুর মধ্যে সেই পরিমাণ বল বা প্রয়োগ থাকবে, এটা অপরিবর্তিত থাকবে, অন্য কোনো বল এখানে আসবে না, মানে ফোর্স করবে না। যখন কোনো বস্তু উচ্চতা থেকে পড়ে তখন তার মোট যান্ত্রিক শক্তি বিভব শক্তি প্লাস গতিশক্তি সমান থাকে। তাহলে একটা জিনিস জানলাম যে যখন কোনো বস্তু উচ্চতা থেকে পড়ে তখন তার মোট যান্ত্রিক শক্তি বিভব শক্তি এবং গতিশক্তি সমান থাকবে। বিশ্লেষণ করা যায় বিভব শক্তি কি? বিভব শক্তি ইকুয়াল mgs, যেখানে m হচ্ছে বস্তুর ভর, g হচ্ছে মাধ্যাকর্ষণ ত্বরণ, h হচ্ছে উচ্চতা। উচ্চতা কমার সঙ্গে সঙ্গে বিভব শক্তি ধীরে ধীরে হ্রাস পায়। যখন একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় থাকবে, ধরো এখানে হচ্ছে যখন একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় থাকবে তখন তার বিভব শক্তি থাকবে, আর যখন বস্তুটার উচ্চতা কমতে থাকবে তখন তার বিভব শক্তি কমতে থাকবে এবং গতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিভব শক্তি কেন কমায়। যখন একটি বস্তুর উচ্চতা যত বেশি থাকবে তার বিভব শক্তি তত বেশি হবে, এবং একটা বস্তুর উচ্চতা যত কমতে থাকবে তার বিভব শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে যে হাফ এম ভি স্কয়ার, যেখানে এম বস্তুর ভর, ভি হচ্ছে বেগ। বস্তুর উচ্চতা কমার সময় তার গতিবেগ বাড়তে থাকে, ফলে গতিশক্তি বৃদ্ধি পায়। সমান হওয়ার কারণ বিভব শক্তি কমতে কমতে গতিশক্তিতে রূপান্তরিত হয়। একটি নির্দিষ্ট সময় অর্ধেক উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হয়ে যায়, সেই অবস্থায় আমরা লিখতে পারি mgs ইকুয়াল হাফ mv স্কয়ার, অর্থাৎ বিভব শক্তির অর্ধেক গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের যে অঙ্ক, ওই অঙ্কটা এখনো খুব সহজে সমাধান করতে পারবো। দেখো 10 কেজি বড়ের একটি বস্তু 30 মিটার উচ্চ হতে বিনা বাধা 20 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়ল। তাহলে যেহেতু 10 কেজি বড় একটি বস্তু 30 মিটার উপরে আছে, তাহলে তার একটা এখানে বিভব শক্তি আছে। তো বিভব শক্তি যেহেতু আছে, যেহেতু সে 20 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়তেছে, তাহলে তার এখানে গতিশক্তি আছে। তো আমরা জানি যে বিভব শক্তি এবং গতিশক্তি যদি একটি বস্তুর ভিতরে থাকে তাহলে বিভব শক্তি এবং গতিশক্তি দুটোটা সমান থাকে। তাহলে এখানে আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা দেখব। এখানে বস্তুর ভর দেওয়া আছে, মেবি বস্তুর ভর দেওয়া আছে m ইকুয়াল 10 কেজি, আর h ইকুয়াল হচ্ছে 30 মিটার, বেগ 20 মিটার পার সেকেন্ড, বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। যেহেতু বস্তুটি একটি
উঁচু অবস্থান থেকে পড়বে তাহলে অভিকর্ষ ত্বরণ থাকবে। অভিকর্ষ ত্বরণ আমরা জি ইকুয়াল জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানতে পারছি যে কখন বিভব শক্তি এবং গতি শক্তি সমান থাকে। কখন সেটা আমরা এখন দেখব। বিভব শক্তি কমতে থাকে, গতি শক্তি রূপান্তরিত হয়। সমান হওয়ার কারণ, বিভব শক্তি এবং গতি শক্তি কেন সমান হবে? যখন একটি বস্তু উপর থেকে নিচে পড়বে তখন বিভব শক্তি কমতে কমতে গতি শক্তিতে রূপান্তরিত। একটা নির্দিষ্ট সময় অর্ধেক উচ্চতায় বিভব শক্তি এবং গতি শক্তি সমান হয়ে যায়। যখন ধরো একটা বস্তু এই অবস্থানে আছে, এই অবস্থান থেকে সেই অবস্থানে আসবে, ঠিক আছে, এই অবস্থানে এসে পড়বে। তখন যখন এই বস্তুটি এখান থেকে এসে এখানে পৌঁছায় তখন তার এখানে আমরা জানি যে বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা যখন থাকবে তখন বিভব শক্তি বেশি থাকবে এবং গতি শক্তি কম থাকবে। আর যখন এটা আস্তে আস্তে ধীরে ধীরে বস্তুটি নামতে থাকবে তখন বিভব শক্তি কমতে থাকবে এবং একটা সময় এসে এই মাঝ বরাবর যখন থাকবে তখন বিভব শক্তি এবং গতি শক্তি দুটোর সমান হবে। তো বিভব শক্তি আমরা জানি mgh আর ইকুয়াল হাফ mv স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের যে উদ্দীপক আছে এই উদ্দীপকের মধ্যে সেম একটা ঘটনা ঘটবে। ঘটনাটা হচ্ছে দেখো এখানে 10 কেজি বড় একটি বস্তু 30 মিটার উচ্চতাতে, তাহলে 10 কেজি বড় একটি বস্তু এখানে ধরো এখানে হচ্ছে এটা 30 মিটার উঁচু। তো বস্তুটা যখন দেখো এখান থেকে পড়া শুরু করলো, তো বস্তুটা ধরো এখান থেকে সরাসরি এখানে আসলো, এখানে আসার পর আরো নিচের দিকে যখন যাবে তখন দেখো এখানে কিন্তু সর্বপ্রথম বিভব শক্তি প্রচুর পরিমাণ ছিল। যখন বিভব শক্তি উচ্চতা যখন ধীরে ধীরে কমতে থাকলো তখন বিভব শক্তি কমতে থাকলো এবং গতি শক্তি আস্তে আস্তে বাড়তে থাকলো। একটা সময় যখন অর্ধেক হয়ে গেল তখন এখানে গতি শক্তি এবং বিভব শক্তি তোমরা সমান। এই যে 10 কেজি বড় একটি বস্তু 30 মিটার উচ্চতা আসার পর তখন এই দুটো সমান হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদেরকে বলছে স্প্রিংয়ের উপর পড়া যখন 10 কেজি বড় একটি বস্তু স্প্রিংয়ের উপর পড়বে স্প্রিংটা কতটুকু সংকুচিত, মানে কতটুকু এটা সংকুচিত হবে, মানে ছোট হয়ে যাবে, সেটা আমরা বাইর করতে হবে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি যেহেতু স্প্রিং জনিত বিভব শক্তি ও পরন্ত বস্তুর গতি শক্তি সমান। গতি শক্তি সমান। তবে সেক্ষেত্রে এবার আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারি হাফ কে এক্স স্কয়ার, এটা হচ্ছে গতি শক্তি, সমান সমান হচ্ছে যে হাফ এমভি স্কয়ার। তাহলে এখানে আমাদের হাফ বাদ হয়ে যাবে, এখানে থাকবে কে এক্স স্কয়ার সমান সমান এমভি স্কয়ার। তাহলে এখানে থাকবে আমরা এক্স এর মানটা বের করব, এক্স স্কয়ার ইকুয়াল এমভি স্কয়ার কে। তাহলে এম এর মানটা বসাই দিই, এম এর মান হচ্ছে আমাদের 10
আর হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 স্কয়ার। আর কে এর মান হচ্ছে আমাদের জানা আছে 10। তো যেহেতু এটা বর্গমূল আছে, আমরা এবার উভয় পাশে বর্গ করে নেব। x √10 ইন্টু 20 স্কয়ার 10 টু the power 5। তাহলে x সমান মান হবে 0.2 মিটার। তো সেক্ষেত্রে আমাদের যে পাথরটি উপর থেকে পড়বে একটা স্প্রিং এর উপর, তখন স্প্রিংটি সংকুচিত হবে 0.2 মিটার। আশা করি সেক্ষেত্রে তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমাদেরকে বলছে পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি সংকুচিত স্প্রিং বস্তুটির যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। পতনের পূর্বে, পতনের আগে বস্তুটির যান্ত্রিক শক্তি কত ছিল, এবং যখন পাথরটি নিচে পড়ছিল পতনের পরে যে স্প্রিংটি সংকুচিত হয়ে গেল, সংকুচিত অবস্থায় যান্ত্রিক শক্তি সমান হবে কিনা সে সম্পর্কে আমাদেরকে ক্যালকুলেশন করে দেখানোর জন্য বলতেছে। তো সেক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশন করব। তো আমরা জানি যান্ত্রিক শক্তি সাধারণত হচ্ছে যে বিভব শক্তি প্লাস হচ্ছে গতিশক্তি। তাহলে আমরা সংকুচিত জনিতের পূর্বে একবার সমাধান করতে হবে এবং সংকুচিত পরে আরেকবার সমাধান করে আমরা দেখব যে দোনোটার মান সমান কিনা নাকি অসমান। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারবা, খুবই সহজ। তো এখানে আমাদের হচ্ছে সর্বপ্রথম হচ্ছে যে এখানে আমার সর্বপ্রথম কি করতে হবে, পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি বাই করতে হবে। পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তির মধ্যে গতিশক্তি এবং বিভব শক্তি থাকে। যখন পতন হবে না, পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি বাইর করব। গ নম্বর, পতনের পূর্বে বিভব শক্তি বাইর করব, বিভব শক্তি। তাহলে আমরা জানি বিভব শক্তি হচ্ছে E=mgS, বিভব শক্তি সূত্র। তো এখানে আমাদের 10 কেজি ভর, বিভব শক্তির জন্য m দেওয়া আছে কত, 10 কেজি। যখন এটা উপরে আছে যেহেতু অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পতন যখন হবে না, পতনের পূর্বে বস্তুটি স্থির আছে, তাহলে বেগ হবে কত, 0। তাহলে পতনের পূর্বে বিভব শক্তি সূত্র হচ্ছে E=mgS। তো আমরা লিখব E=mgH। তাহলে m এর মান হচ্ছে 10, 9.8 আর h এর ভ্যালু হচ্ছে 30 মিটার, h=30। তাহলে আমাদের এখানে মান আসবে 2940 জন। তো এবার আমাদের গতিশক্তি বাইর করব। পতনের পূর্বে গতিশক্তিটা কেমন ছিল, তো গতিশক্তি হচ্ছে E=12mv²। গতি শক্তি হাফ mv²। তাহলে বেগ কিন্তু 0 পতনের পূর্বে, যেহেতু বস্তুটি স্থির থাকবে, বেগ হবে 0। সরি, মান বসাই দিলে তো হয়। তো বস্তুটির বহর হচ্ছে কত, 10 কেজি, আর বেগ হচ্ছে 0। তাহলে 0 লাগে যা গুণ দেওয়া হবে সব হবে কি 0। তাহলে আমাদের মানটা এখানে হবে 0। তাহলে আমরা যান্ত্রিক শক্তি বাইর করব, ঠিক আছে। যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তির যোগফল। অতএব যান্ত্রিক শক্তি হচ্ছে তোমার ই, মানে মোট বিভব শক্তি ইফি, আর হচ্ছে এই কে। তাহলে আমাদের এখানে মান হচ্ছে যে
2940 জন, ঠিক আছে। এবার পতনের পূর্বে তো আমরা বিভব শক্তি গতি শক্তি বাইর করলাম, এবার পতনের পরে বিভব শক্তি, পতনের পরে বিভব শক্তি। তাহলে বস্তুর ভর হচ্ছে কত, 10 কেজি। বস্তু এইচ হচ্ছে কত মিটার, 30 মিটার। মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে তোমার বস্তুটি সংকুচিত হয়েছে কত মিটার, হয়েছে যে সংকুচিত অবস্থা। আমরা একটু উদ্দীপকে যেতে হবে শিক্ষার্থীরা। এখানে বলছে সংকুচিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তো এর ধ্রুবকের মান তো দেওয়া আছে, তাহলে এর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, আমরা মিটারে নেব, ঠিক আছে। সংকুচিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তো সংকুচিত অবস্থায় তো কিন্তু আমরা বাইর করতে হবে গতিশক্তি এবং বিভব শক্তি। তাহলে এখানে এক্স এর মান হবে 10 সেন্টিমিটার আর 0.1 মিটার। তাহলে পতনের পর বিভব শক্তি কত হবে, এটাই আমরা এখন নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বিভব শক্তি হচ্ছে যে এম জি, এস এর পরিবর্তে হবে এক্স। তো এখানে আমাদের মান হবে 9.8 ইন্টু হচ্ছে 0.1, তাহলে মানটা হবে আমাদের 9.8 জন। তাহলে পতনের পর সংকুচিত অবস্থায় গতিশক্তি বের করব। গতিশক্তি তোমার হচ্ছে এই কে হাফ এম বি স্কয়ার। তাহলে আমাদের যেহেতু বেগ মানে গতিশক্তি বৃদ্ধি হইতেছে, তাহলে আমরা এখানে বেগের একটা মান ইউজ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা জানি এটাই আনসার। তো সেই সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা আবার একটু সমাধান করার চেষ্টা করি। এখানে আমাদের কি বলছে, এখানে আমাদেরকে বলছে পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি এবং সংকুচিত স্প্রিং এর উপর বস্তুটির যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি, তো 10 কেজি বিভরের একটি বস্তু যখন উপরে ছিল, যখন পরে নাই, তখন বিভব শক্তি এবং গতিশক্তি কত তা আমরা নির্ণয় করব। আর যখন সংকুচিত হয়ে গেছে, তখন এর বিভব শক্তি এবং গতিশক্তি আমরা নির্ণয় করে যান্ত্রিক শক্তি হিসাব করে দেখব যে এগুলোর ভিতরে মিল আছে কিনা নাকি অপরিবর্তিত আছে, এটাই আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তবে শিক্ষার্থীরা, আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে যে 10 কেজি বড় বস্তু যখন উপরে আসছিল, তখন এটার বিভব শক্তি বের করা। তো বিভব শক্তির সূত্র কি, বিভব শক্তির সূত্র হচ্ছে F = mgh। তো mgh, m এর মান তো দেওয়া আছে, m এর মান হচ্ছে ভর 10 কেজি, g এর মান হচ্ছে তোমার b হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8, আর s এর ভ্যালু তো দেওয়া আছে কত মিটার, 30 মিটার। তাহলে আমরা কিন্তু পতনের পূর্বে, মানে পতন যখন হয় নাই, তখন আমরা বিভব শক্তি পেয়েছিলাম কত, 2940 জন। আর গতিশক্তি হচ্ছে যে হাফ এম বি স্কয়ার। যেহেতু বস্তুটি 30 মিটার উপরে স্থির অবস্থা আছে, বেগ এখানে শূন্য, তাই এই কারণে আমাদের গতিশক্তি হবে কত, শূন্য। তাহলে মোট যান্ত্রিক শক্তি হচ্ছে ইফি প্লাস ইকে, মানে 2940 জন। পতনের পরে বিভব শক্তি, পতন কখন, মানে যখন সংকুচিত হয়েছিল। পতনের পরে সংকুচিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়া আছে, স্প্রিং এর ধ্রুবকের মান দেওয়া আছে, এবং স্প্রিং এর উচ্চতা ছিল 30 মিটার। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা মানটা বের করব, যে এখানে m 10 কেজি দেওয়া আছে, s 30 মিটার দেওয়া আছে, আর g 9.8 মিটার পার সেকেন্ড, আর
x হচ্ছে 0.1 মিটার, মানে সংকুচিত অবস্থায়। তাহলে সংকুচিত অবস্থায় বিভব শক্তি হবে F = mgA, যেহেতু একটি বস্তু উপর থেকে নিচে একটা স্প্রিং এর মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে এখানে শুধু আমরা কোন ভ্যালুটা ব্যবহার করব, x এর ভ্যালু ব্যবহার করব, যেটা সংকুচিত হয়েছে স্প্রিংটা। আর এটা সম্পূর্ণ একটা স্প্রিং, তাহলে সম্পূর্ণ স্প্রিং তোমার কত 30 মিটার উপর থেকে একটা জিনিস পড়ার পর এটা সংকুচিত হয়ে গেল। তো এটা x মিটার সংকুচিত হলো। x মিটার মানে কি 0.1 মিটার, মানে আমাদের প্রশ্নে দেওয়া আছে 10 সেন্টিমিটার সংকুচিত হলো। তো x এর মান হচ্ছে 0.1 মিটার। 100 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে আমরা পেলাম যে এখানে x এর মান হচ্ছে 0.198 জুল। এবার হচ্ছে স্যার ব্যাগ কিভাবে বাইর করবো, যে বস্তুটার তো ব্যাগ 30 মিটার পার সেকেন্ড ব্যাগে, এখানে ধরো যখন বস্তুটি ফুটতে 30 মিটার পার সেকেন্ড ব্যাগে পড়লো, ঠিক আছে। ফুটতে যখন এই এক্স স্প্রিংটা সংকুচিত করে ফেলছে, তখন ওই 30 মিটার থেকে যতটুকু সংকুচিত করছে অতটুকু যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের কিন্তু ব্যাগের মানটা আমরা পেয়ে যাব। তাহলে ব্যাগের মানটা আমরা পাওয়ার জন্য আমাদেরকে সাধারণত বি স্কয়ার সূত্র ইউজ করতে হবে। বি স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2gh, a স্কয়ার প্লাস 2gh। তাহলে আমরা এখানে a স্কয়ার প্লাস 2g, এবার h এর মানটা যে আমাদের জানি না, 30 মিটার সে উপরে ছিল, 30 মিটার উপরে ছিল, তো কিন্তু সে সংকুচিত হয়েছে 0.1 মিটার। তো 30 থেকে 0.1 মিটার বাদ দিলে সে আর কত থাকে, এস এর ভ্যালু 29.9 মিটার। আর এখানে আমরা 2930.2 জুল পেয়ে যাই যদি ক্যালকুলেশন করে। তার মোট যান্ত্রিক শক্তি হিসাব করলে দেখি 2940 জুল। তাহলে আমরা দেখলাম যে পতনের পূর্বে বা পতনের পরে সাধারণত তার মোট শক্তি, যান্ত্রিক শক্তির কোনো পরিবর্তন হয় না, শক্তির মান সমান।